নমস্কার, আমি মাম্পি। হোমমেকার মাম্পির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। এখন বাজে বেলা 11টা, তো এখন থেকেই আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম। আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি, যদিও গতকাল রাত্রেই ভেবে রেখেছিলাম সকালে একটু তাড়াতাড়ি উঠবো, কারণ অনেক কাজ জমেছিল। সকালে উঠে ঘরদুয়ার পরিষ্কার করেছি, ওদেরকে ব্রেকফাস্টও তৈরি করে দিয়েছিলাম। তারপরে অনেক জামা কাপড় ছিল, সেগুলো কেচে সব ছাদে মেলে দিয়ে এসেছি। তারপরে বাকি যে সংসারের কাজগুলো ছিল সেগুলো করে স্নান ধান করে এসে আগে ভাতটা বসিয়ে দিয়েছি। তারপরে সোজা চলে এসেছি বেডরুমে। এসে একটা আলমারি থেকে ধোয়া কাচা পরিষ্কার বেড কাভার পেতে নিচ্ছি। আমার না এই স্নান টান করে এসে বেড কাভার পাততেই বেশি ভালো লাগে, ফ্রেশ থাকি নিজেও, আর তখন একটা পরিষ্কার চাদর পাততে আমার ভীষণ ভালো লাগে। ওই কাজ করতে করতে চাদর পাততে আমার খুব একটা ভালো লাগে না, যে কারণে আমাকে সবসময় দেখবেন আমি স্নান টান করে এসেই চাদর পাতি। আসলে যেদিনকে আমি বেড কাভারটা তুলি সেদিনকেই বেশিরভাগ সময় আমি বেড কাভারগুলোও কেচেও দিই। তার পাশাপাশি ঘরদোর একটু পরিষ্কার পরিচ্ছন্ন করারও ব্যাপার থাকে, সেই কারণেই হাজারো কাজের মধ্যে তখন মনে হয় না ওই গায়ে একটা ফ্রেশ চাদর বের করে পাতি। সেই কারণেই আমি স্নান টান করে এসেই চাদরটা পাতি। আর এমনিতেও ঘুরিয়ে ফিরিয়ে নিত্য নতুন বেড কাভার পাততে আমার ভীষণ ভালো লাগে। আর আপনারা তো আমার বেড কাভারের ভীষণ প্রশংসা করেন। তবে আমার কাছে বেড কাভারের বেশ কিছু কালেকশন রয়েছে, যদিও প্রচুর না হলেও বেশ কিছু আমার কাছে তাই মনে হয়। একটা দিন আপনাদের সঙ্গে অবশ্যই আমি আমার বেড কাভারগুলো শেয়ার করব। যদিও তোমরা এর আগে অনেক কবারই আমাকে বলেছো দিদি তোমার যে বেড কাভারগুলো রয়েছে সব দেখাতে, তো আমি অবশ্যই কোনো একদিন সময় করে তোমাদের সঙ্গে সমস্ত বেড কাভারগুলো শেয়ার করব। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে আর আমারও ভালো লাগবে। বরাবরই আমি ঘরবাড়ি সাজিয়ে গুছিয়ে রাখতে ভীষণ পছন্দ করি, যে কারণে আমি নিজের জন্য অতটা জিনিস কিনি না যতটা আর কি ঘর সাজানোর জন্য বা ঘরের জন্য কিনি। আমার ভীষণ ভালো লাগে। আসলে অনেকেই আছো যারা আমার মতো ঘরবাড়ি প্রেজেন্টেবল রাখতে ভীষণ পছন্দ করো, আবার অনেকেই আছো যারা নিজেদেরকে প্রেজেন্টেবল রাখতে পছন্দ করো। সবার রুচি আলাদা আলাদা, সবার পছন্দ আলাদা আলাদা। আসলে দুটোই হচ্ছে নিজেকে খুশি করার মাধ্যম। কেউ নিজেকে প্রেজেন্টেবল রেখে নিজে খুব খুশি বোধ করো বা আনন্দ বোধ করো, কেউ আবার বাড়িঘরকে প্রেজেন্টেবল রেখে নিজের মানসিক দিক থেকে খুব শান্তি অনুভব করতে পারো, নিজের ভেতর থেকে একটা আনন্দ বা খুশি অনুভব করতে পারো। আসলে মেইন ব্যাপারটা হচ্ছে নিজেকে খুশি রাখা। আমরা যারা গৃহিণীরা রয়েছি সবার খেয়াল রাখি, সবার যত্ন রাখি, তবে নিজেদের ভালো লাগাটারও ততটাই ইম্পর্টেন্স দেওয়া দরকার। আমরা যারা হোমমেকাররা রয়েছি আমাদের প্রতিদিনের রুটিন কিন্তু অলমোস্ট সেমই থাকে, আর এই প্রতিদিনের একঘেয়েমি কাজ করতে সত্যি বলতে ভীষণ বোর ফিলও হয় মাঝে মাঝে। সেই কারণেই প্রতিদিনের কাজের মধ্যে কিছু অভ্যাস এমন রাখা দরকার যাতে আমাদের কাজগুলোর বোর ফিলটা একটু হলেও কম মনে হয়। আমরা যখন আমাদের নিজেদের এই ছোট ছোট বিষয়গুলোতে একটু খেয়াল দিই, তখন দেখবেন আমাদের এই একঘেয়েমি রুটিনগুলো করার এনার্জি চলে আসে। যেমন ধরুন আমি আমার কথাই বলি, সত্যি বলতে প্রতিদিন সংসারের এই একই কাজ দীর্ঘ এতগুলো বছর ধরে করছি। আমার সংসারের কাজ করতে খুব যে ভালো লাগে তা কিন্তু একেবারেই নয়। তবে ওই যে একেবারেই অগোছালো অপরিষ্কার ঘরে আমি একেবারেই থাকতে পারি না। সেই কারণেই যতই কষ্ট হোক না কেন আর যতই একঘেয়েমি লাগুক না কেন, প্রতিদিন ওই আমার কাজের উৎসাহ একটাই থাকে যে আমি দিন শেষে এরকম একটা পরিষ্কার পরিচ্ছন্ন ঘরবাড়ি দেখতে পাবো যেখানে পরিবারের সকলেই স্বাচ্ছন্দ্য বোধ করব। যাই হোক, ওদিকে কথা বলতে বলতে বেড কাভার পেতে বেডটাকে খুব ভালোভাবে গুছিয়ে চুলটাকে একটু ভালো করে মুছে তারপরে সোজা চলে এসেছি রান্নাঘরে। দুপুরে রান্না হয়নি, ভাতটা চাপিয়েই দিয়ে গেছিলাম, ভাতটা হচ্ছে। আর এদিকে এই যে সবজিপাতিগুলো আমি সব গুছিয়ে ধুয়ে রেখে গেছিলাম, তো এবার কেটে নেব। আর ওদিকে দেখতেই পাচ্ছেন গামলার মধ্যে রয়েছে সয়াবিন। সয়াবিনটা ভিজিয়ে রেখেই গেছিলাম, আজকে করব একটু সয়াবিন। আর তার সঙ্গে ভেবেছিলাম আলু দিয়ে ভেন্ডি দিয়ে সর্ষে পোস্ত দিয়ে চচ্চড়ি করব। তবে এখন অনেকটাই বেলা হতে গেল, আর এত কিছু করতে না ইচ্ছাও করছে না। সেই সকালে উঠেছি, উঠে একভাবে কাজ করতেই রয়েছি। সেই কারণেই ভাবলাম একটু আলু ভেন্ডি ভাজা করে রেখে দিই, আর সয়াবিন করব, এই দিয়েই খাওয়া হয়ে যাবে আশা করি।
ওদিকে ছাদ ভর্তি জামা কাপড় রয়েছে। যদিও 2 ঘন্টা তো হতেই গেল, জামা কাপড়গুলো মেলে দিয়ে এসেছি, প্রায় শুকিয়ে গেছে। সকাল থেকে একটু রোদ আসছে, একটু মেঘলা হচ্ছে এরকম, তার পাশাপাশি প্রচণ্ড গরমও রয়েছে। বোঝা বড় দায়, যদি বৃষ্টি চলে আসে তাহলে আমার ওই সব ভেজা জামা কাপড়গুলো আবার আধ ভেজা হয়ে যাবে। সেই কারণেই আমি জানালা দিয়ে বারবার করে দেখছি এই বৃষ্টি পড়ছে না তো। যাই হোক, অন্ধকার হয়েও এসেছে, তাই ভাবলাম আমি এই যে ঝটপট করে আলু আর ভেন্ডিটা একটু কেটে নিয়ে তারপরে ভাজাটা বসিয়ে দিয়ে তারপরে যাব ছাদে জামা কাপড়গুলো সব তুলে আনতে। আমার এর আগের ভিডিওতে মৌমিতা বোন, আমি বোন বলেই বলছি, তো বোন লিখেছে, তোমার ভিডিও যতই দেখি ততই মুগ্ধ হয়ে যায়, কিভাবে তুমি এত সুন্দরভাবে কাজ করো, তোমায় দেখে আমরা কিন্তু অনেক কিছু শিখি। খুব ভালো থেকো, অনেক অনেক ভালোবাসা তোমার জন্য দিদিভাই। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। তবে তোমাদের এই এত সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাকে মুগ্ধ করে আর আমাকে অনেক বেশি আমার কাজের প্রতি এনার্জি বাড়িয়ে তোলে। আসলে বরাবরই আমি যে কাজটা করি বা যতটুকু করি সেই কাজটা আমি একটু গুছিয়ে পরিষ্কারভাবে করতেই পছন্দ করি, এটা বরাবরই। যে কারণে মাঝে মাঝে আমার অনেক সমস্যাতেও পড়তে হয়, কারণ আমার কারোর কাজ পছন্দ হয় না। আর ওই আমি যতই সুস্থ থাকি বা অসুস্থ থাকি না কেন, দিন শেষে ওই আমার কাজগুলো আমাকেই করতে হয়। আর মাঝে মাঝেই এত কাজ করতে গেলে সত্যি বলতে একটু বিরক্তিও লেগে যায়। যাই হোক, ওদিকে রান্না বসিয়ে দিয়ে সোজা চলে এসেছি ছাদে। জানালা দিয়ে তাকিয়ে দেখি পুরো অন্ধকার হয়ে এসেছে। দেখেছেন আকাশের কি অবস্থা, এক্ষুনি মনে হয় ঝমঝম করে বৃষ্টি নেমে পড়বে। এদিকে আমার জামা কাপড়গুলো সবই শুকিয়ে গেছে, ঝটপট করে জামা কাপড়গুলো তুলে নিচে নিয়ে যাই, না হলে বৃষ্টি নেমে পড়লেই পুরো কেলেঙ্কারি হয়ে যাবে। আর আমার গত ভিডিওতে সুমিতা দেবন কমেন্ট করেছে, খুব সুন্দর তোমার কাজের ধরন, রান্নাগুলোও খুব সিম্পল হলেও খেতে সুস্বাদু হবে এটা বোঝাই যাচ্ছে। তোমার বাড়ি কোথায়? ভালো থেকো, ফ্রম আসাম। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। আর আমরা নদিয়া জেলার কৃষ্ণনগরে থাকি। তবে এখন আসামে অনেক জায়গাতে বন্যার কারণে পরিস্থিতি ভীষণই ভয়াবহ আর খারাপ হয়ে রয়েছে। অনেক মানুষের পরিস্থিতি খুব খারাপের মধ্যে দিয়েই যাচ্ছে, তার জন্য আমার অনেক সহানুভূতি। যাই হোক, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। দিন শেষে আমাদের মাথার ওপরের যে ছাদ, সেটা পাকা হোক বা কাঁচা, যেমনই হোক না কেন, সেই আস্থানাটা আমাদের কাছে স্বর্গের তুল্য। আর মানুষের কাছ থেকে সেটাই যদি ছিনিয়ে যায়, সেই ক্ষেত্রে তাদের পরিস্থিতি কতটা খারাপ হতে পারে এটা আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি। সমস্ত কিছু খুব তাড়াতাড়ি সব ঠিক হয়ে উঠুক এটাই প্রার্থনা করি। আর আমার গত ভিডিওতে মাধবী হালদার কমেন্ট করেছে, তোমার কয়টা বাচ্চা গো, তোমার ব্লগ ভালো লাগে। থ্যাংক ইউ ডিয়ার। আমার একটাই ছেলে, ক্লাস 10-এ পড়ছে। আর আমার গত ভিডিওতে রিয়া মিত্র বোন কমেন্ট করেছে, ফার্স্ট আমি কমেন্ট করলাম, ভিডিওটা খুব সুন্দর হয়েছে, সাথে অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, তুমিও আমার অনেক ভালোবাসা নিও, খুব ভালো থেকো। এদিকে জামা কাপড়গুলোকেও বালতির মধ্যে একদম ঠেসে ঠেসে ভরে নিয়েছি। আর প্রতি সপ্তাহতেই আমাদের যে বাজারের ব্যাগগুলো থাকে সেগুলোকে আমি ডিটারজেন্ট দিয়ে ধুয়ে থাকি, তো সেগুলোই মেলাও ছিল, তো শুকিয়ে গেছে, সব জায়গা মতো গুছিয়ে রেখেছি। জামা কাপড়গুলো নিয়ে সোজা নিচে চলে এসেছি। ছাদে কিন্তু রোদ নেই, তা সত্ত্বেও একটা গুমোট গরম পড়ছে, বেশ গরম লাগছে। জামা কাপড়গুলো তুলে তো নিয়ে এসেছি, তবে এখন আর ভাজ টাজ করবো না, সন্ধ্যাবেলায় চাটা খেয়ে সন্ধ্যা টন্ধা দিয়ে তারপরে এগুলোতে হাত দেবো। তো চলুন এখন রান্নাঘরে যাওয়া যাক। একদম তাড়াহুড়ো করে জামা কাপড়গুলো ছাদের থেকে পেরে নিয়ে এসেছি, কারণ নিচে যেহেতু গ্যাসে ভাত তরকারি বসানো রয়েছে, যদি ধরে যায় পুড়ে যায়, সেই কারণে একেবারে হুটোপাটা করে সব নামিয়ে এনেছি। আমার একেবারে হাঁপ ছুটে গিয়েছিল। যাই হোক, ওদিকে ভাত হয়ে গেছে, ভাতটা উপরও দিয়ে দিয়েছি, আর আলু ভেন্ডি ভাজাও প্রায় হওয়ার মধ্যে। এদিকে ঝটপট করে আমি পেঁয়াজ, আলু আর টমেটোটা কেটে নেব, তারপরে সয়াবিনটা বসিয়ে দেবো। আর আমার গত ভিডিওতে পূজা মণ্ডল বোন কমেন্ট করেছে, তোমার ভিডিও অল টাইম ফেভারিট, বাট চাটা মিস হয়ে গেল। সর্ষে ইলিশটা উফ, জাস্ট ফাটাফাটি। আর সত্যি গো, পরিষ্কার জায়গাতে কাজ করতেও ভালো লাগে আর পরিষ্কার দেখতেও ভালো লাগে, কিন্তু পরিষ্কার রাখাটা অনেক পরিশ্রমের। যাই হোক, ঘর ফ্রেশ থাকলে মনও ভালো লাগে। একদমই ঠিক বলেছ গো, ঘরবাড়ি পরিষ্কার গোছানো থাকলে মন এমনিই ভালো হয়ে যায়। যাই হোক, ভালো থেকো, আর এত সুন্দর কমেন্ট করার জন্য আমার অনেক ভালোবাসা নিও। আর আমার গত ভিডিওতে প্রীতি কমেন্ট করেছো, তোমার কিচেন ক্যাবিনেটের ভেতরটা একটু দেখাবে প্লিজ, আমিও করব তাই।
আমি দেখো কিছুদিন আগে কিচেন ট্যুরটা দিয়েছি, সেখানটায় দেখলে তুমি পুরো আইডিয়া পেয়ে যাবে আমি কিচেনটাকে কিভাবে অর্গানাইজ করে রেখেছি আর আমার কোথায় কোথায় কি কি থাকে সমস্ত কিছু দেখিয়ে দিয়েছি। একবার ঘুরে দেখে আসতে পারো, আশা করছি ভালো লাগবে, তার পাশাপাশি অনেকটাই আইডিয়াও পাবে। আর আমার গত ভিডিওতে দুর্গাকন্টাই ব্লগ থেকে দিদিভাই কমেন্ট করেছো, দারুণ দারুণ দারুণ, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। আর অলিভা ধরবোন অনেক কটা রেসিপির রিকোয়েস্ট করেছো, অবশ্যই শেয়ার করব, আমাকে একটু সময় দাও। যাই হোক, এদিকে কথা বলতে বলতে সয়াবিনটাও আমি বসিয়ে দিয়েছি। একদম নর্মালি সবাই যেভাবে করে আমিও ঠিক সেইভাবেই সয়াবিনটা করি। যে যে মশলাগুলো আর কি ডিমের ঝোল মাংসের ঝোলে দেওয়া হয় তো সেইগুলো দিয়েই করেছি। আদা জিরে লঙ্কা ধনে পেঁয়াজ রসুন সব কিছু দিয়েই রান্না করছি। তবে অন্য দিনগুলো সয়াবিনটা আমি একটু তেলে ভেজে নিই, তবে আজকে আর ভাজিনি, সত্যি বলতে ইচ্ছা করলো না। আমি না আগে কোনো দিন সয়াবিন না ভেজে রান্নাই করতাম না, কারণ আমার মাও এইভাবেই রান্না করে, সয়াবিন ভেজে তারপরেই রান্না করে। তবে একদিন খুব তাড়াহুড়োর জন্য আমি সয়াবিনটা না ভেজে রান্না করেছিলাম, খুব একটা খারাপ লাগেনি খেতে, সেই কারণেই আমি এখন মাঝে সাঝেই হাতে সময় কম থাকলে বা ইচ্ছা না করলে আমি সয়াবিন না ভেজেও রান্না করি। তবে হ্যাঁ, সয়াবিন ভেজে রান্না করলে একটু ভালো টেস্ট হয়, তবে এটাও মন্দ লাগে না, বেশ ভালোই লাগে খেতে। আসলে আমার মনে হয় প্রত্যেকটা রান্নার মশলার পরিমাপটা ভীষণ ইম্পর্টেন্ট, তার পাশাপাশি কোন মশলাটা কতটুকু কষাতে হবে তার উপরেও নির্ভর করে রান্নার তরকারিটা আর কি কতটা টেস্ট হবে। এদিকে দেখতেই পাচ্ছেন আমার রান্নাও হচ্ছে, তার পাশাপাশি এই যে রান্নাঘরের যে টুকটাক কাজগুলো থাকে, বাসন কুসুন ধুয়ে রাখা, চপিং বোর্ডটা ধুয়ে রাখলাম, নাইফটা ধুয়ে রাখলাম, তার পাশাপাশি কাউন্টার টপ আর ওভেনটাকেও ভালো করে মুছে নিয়েছি। রান্না করতে করতেই যদি এই টুকটাক কাজগুলো যদি গুছিয়ে রাখা যায় তাহলে দেখবেন রান্নার পরে আর খুব বেশি কাজ জমে থাকে না। ওদিকে বাটির মধ্যে স্যালাডের জিনিসগুলো সব রেখে দিয়েছি, খাওয়ার সময় স্যালাডগুলো কেটে নেব। আমাদের প্রতিদিনের খাবারে স্যালাডটা থাকবেই থাকবে, কারণ আমরা স্যালাড খেতে ভীষণ ভালোবাসি, বিশেষ করে শশাটা তো থাকবেই, শশা লেবুটা বিশেষ করে থাকবেই, আর কিছু থাকুক আর না থাকুক। শীতের সময় গাজরটা প্রায়ই খাওয়া হয়, তবে এই সময় গাজর খুব ভালো পাওয়া যায় না আর বেশি দিন ফ্রিজে রাখাও যায় না, নষ্ট হয়ে যায়, সেই কারণে যখন আনে তখন খাওয়া হয়, তবে সব সময় তো থাকে না। ওদিকে রান্নাঘরের সব কাজ সারতে সারতে রান্নাও প্রায় হয়ে গেছে। সয়াবিনের মধ্যে লাস্ট আমি গরম মশলাটা মিশিয়ে নিচ্ছি, তারপরে গ্যাসটা বন্ধ করে দেব। সয়াবিন আমার প্রায় হওয়ার মধ্যে। আর আমার গত ভিডিওতে হাউসওয়াইফ ঝুমা অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছে, খুব সুন্দর লাগলো, থ্যাংক ইউ দিদিভাই। আর আমার গত ভিডিওতে সঙ্গীতা কমেন্ট করেছে, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ ডিয়ার। যাই হোক, ওদিকে রান্না টান্না তো অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো। এদিকে বিজয় আসার পরে আমরা সবাই মিলে খেতেও বসে পড়েছি। গুড ইভিনিং, এখন সন্ধ্যা 6:30 মতো বাজে, এইমাত্র সন্ধ্যাটা দিয়ে নিয়েছি। আর এই যে সোজা চলে এসেছি রান্নাঘরে, সবার জন্য একটু চা করে নেব। বাবুর 7টা থেকে পড়া রয়েছে, বাবু পড়তে চলে যাবে, আর আমার কাজ রয়েছে ওই যে এক বালতি জামা কাপড় সব রেখে দেওয়া রয়েছে, তো সেগুলোই এখন ভাঁজ করতে হবে। তবে তার আগে চলুন সবাই চা খেয়ে নিই, তারপরে কাজে হাত দেব। ওদিকে বাবু মাখানাটা আগের থেকেই ঘরে নিয়ে গেছে। চা খেয়ে সবাই যার যার কাজে বেরিয়ে গেছে, আর এই যে আমিও আমার কাজে লেগে পড়েছি, সব জামা কাপড়গুলো নিয়ে ভাঁজ করতে বসে পড়েছি। আমার এর আগের একটি ভিডিওতে শিল্পা কমেন্ট করেছো, তো বোন বলেই বলছি, তুমি লিখেছো তোমার ছেলের বয়স কত। আমার ছেলেও ধূপকাঠি হাতে নিয়ে ঘাটাঘাটি করলেই অ্যালার্জি সারা গায়ে ফুটে ওঠে। চিকেন খেলেও দেখছি সব সময় নয়, 2 মাস পর একবার ফুলে চাকা চাকা হয়ে যায়। আমি এর আগের একটি ভিডিওতে বলেছিলাম আমার ছেলের রাইনাইটিস অ্যালার্জি আছে, তো সেখানেই তুমি কমেন্ট করেছো। যাই হোক, আমার ছেলের বয়স 16 বছর, এবার 16 বছরে পা দিল। যদিও আমার ছেলের স্কিন অ্যালার্জি নেই, ওর হচ্ছে রাইনাইটিস অ্যালার্জি। আর রাইনাইটিস অ্যালার্জি মানে বেশিরভাগ ক্ষেত্রে ওদের কি দেখা যায়, হাঁচি কাশি, মানে কোনো রকম ধুলো বা কোনো রকম ধূপ ধুনোর গন্ধ বা ধুলো ডাস্ট এই ধরনের জিনিস থেকে ওদেরকে বিরত রাখতে বলে। আর তার পাশাপাশি যেগুলো খুব স্ট্রং কেমিক্যাল বেস যে প্রোডাক্টগুলো হয় সেগুলোর থেকেও ওদেরকে দূরত্ব বজায় রাখতে বলে। আগে একটা সময় আমার বাড়িতেও আমি ধূপকাঠি প্রচুর ব্যবহার করতাম, আর আমার নিত্য নতুন খুব ভালো ফ্রেগরেন্সওয়ালা ধূপকাঠিগুলো ব্যবহার করতে ভীষণ ভালো লাগতো। কোনো দিন আমার বাড়িতে এক রকমের ধূপকাঠি থাকতোই না, 2-3 রকমের থাকতো, আমি প্রত্যেক দিন ঘুরিয়ে ফিরিয়ে ধরাতাম, আমার ভীষণ ভালো লাগতো। তবে বাবুর এই অ্যালার্জি রাইনাইটিস অ্যালার্জি ধরা পড়ার পর থেকে আমি ধূপ খুব কমই ধরাই। আমার ঠাকুর ঘরে যখন ধূপকাঠি ধরানো হয় তখন বাবু এই পাশের ঘরে বসে থাকে, আর যখন সন্ধ্যা প্রদীপ দিই ঠাকুর ঘরের জানালা দরজা সমস্ত কিছু খুলে আমি ফ্যানটাও চালিয়ে রাখি।
আর তাছাড়াও ধূপকাঠি যত ভালো, যত দামি, আর যতই কেমিক্যাল ছাড়া যে ধূপকাঠিগুলো হয় বা কাঁচা ধূপগুলো হয় সেগুলোও না ভীষণ অস্বাস্থ্যকর। আমি এই বিষয়ে আগে জানতাম না, তবে এখন জানি ধূপকাঠি একদমই স্বাস্থ্যের পক্ষে ভালো না। তবে ধরাতে তো হয়ই সন্ধ্যা প্রদীপ দিতে গেলে, তবে আমি প্রায়শই না কর্পূর ধরাই। এতে কি হয়, ঘরের এনভায়রনমেন্টটাও ভীষণ ভালো থাকে, তার পাশাপাশি সেটাতে খুব একটা ক্ষতিও হয় না। যাই হোক, এদিকে কথা বলতে বলতে আমার সব জামাকাপড়গুলোও ভাঁজ করে গুছিয়ে নিয়েছি। তো চলুন এবার সব জায়গা মতো গুছিয়ে রেখে দিয়ে আসি। তো চলুন, ভিডিওটা আর বেশি বড় করব না। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। আর যারা নতুন বন্ধুরা আছেন, প্রথমবার আমার ভিডিও দেখছেন, আপনারা চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, গুড নাইট।